প্রিন্সিপাল স্যারের সুসজ্জিত এসি রুমে তখন এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। রুমের মাঝখানে রাখা বিশাল সেগুন কাঠের টেবিলের ওপাশে বসে আছেন কলেজের প্রিন্সিপাল, আর ওনার ঠিক মুখোমুখি রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে আছেন তাহিন তাসরিফ চৌধুরী। তাহিনের পরনে কালো রঙের ফরমাল শার্ট, ডান হাতের আঙুলে দামি ফাউন্টেন পেনটা অলস ভঙ্গিতে ঘুরছে। তার পাশে বেশে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আরশ। প্রিন্সিপাল স্যার অত্যন্ত বিনয়ী আর খুশিতে গদগদ মুখে তাহিনের সামনে রাখা কিছু ফাইলের দিকে তাকাচ্ছিলেন। ঠিক তখনই দরজায় নক করে রুমে প্রবেশ করলেন প্রফেসর মুজাফফর আহমেদ। রুমে ঢুকেই ওনার চোখ গেল সোফায় বসে থাকা দীর্ঘদেহী তরুণটির দিকে। তাহিনের সেই তীক্ষ্ণ পার্সোনালিটি আর অভিজাত অভয় দেখে মুজাফফর আহমেদ সাহেব কিছুটা অবাক হলেন, তবে নিজের মুখে চেনা গম্ভীর ভাবটা বজায় রাখলেন। প্রিন্সিপাল স্যার মুজাফফর আহমেদকে দেখে বেশ উচ্ছ্বাসের সাথে বলে উঠলেন, আসুন মুজাফফর সাহেব, আসুন। আপনার কথাই হচ্ছিল এতক্ষণ। ওনার সাথে পরিচয় করিয়ে দেই, ইনি হচ্ছেন মিস্টার তাহিন তাসরিফ চৌধুরী, দেশের অন্যতম নামকরা তরুণ আর্কিটেক্ট এবং চৌধুরী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাথে আমাদের কলেজের ছাত্র রাজের বড় ভাই। তাছাড়া ওনার দাদাকে তো আপনি চেনেনই, আমাদের মাননীয় এমপি তাওহিদ চৌধুরী মশাই। মুজাফফর আহমেদ সাহেব কিছুটা মাথা ঝুঁকিয়ে অভিজাত্যের সাথে সৌজন্যতা প্রকাশ করলেন। তাহিন সোফা থেকে অন্তত ধীরলয়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত বিনয়িত এবং ভদ্রতার মুখোশ পরা মার্জিত হাসি। সে মুজাফফর আহমেদ দিকে নিজের ফর্সা শক্ত হাতটা বাড়িয়ে দিয়ে অত্যন্ত বিনম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম প্রফেসর আঙ্কেল। আপনার সততা আর আদর্শের কথা আমি সিলেট জুড়ে বহু মানুষের মুখে শুনেছি। আজ আপনার সাথে সরাসরি দেখা করতে পেরে সত্যি খুব ভালো লাগলো। মুজাফফর আহমেদ তাহিনের হাতটা ধরলেন। তাহিনের হাতে সেই চেনা এবং শক্ত গ্রিপে এক ধরনের চরম আত্মবিশ্বাস লুকানো ছিল। তিনি মৃদু হেসে ওনার ভারী গলায় বললেন, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাকে, কিন্তু আমার মতো একজন সাধারণ শিক্ষকের সাথে চৌধুরী গ্রুপের ডিরেক্টর কি প্রয়োজন পড়তে পারে তা ঠিক বুঝতে পারছি না। তাহিন আবার নিজের সোফায় বসে পায়ের ওপর পা তুলে অত্যন্ত ধীর স্থির এবং পেশাদার গলায় বলতে লাগলো, আসলে প্রফেসর আঙ্কেল, আমার কোম্পানি টিটিসি আর্কিটেকচারাল অ্যান্ড টেকনোলজি ফার্ম থেকে আমরা সিলেটের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটা স্পেশাল স্মার্ট টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রজেক্ট চালু করতে চাচ্ছি। এই প্রজেক্টের মেইন আর্কিটেক্ট হিসেবে আমরা আপনার মতো একজন অন্তত অভিজ্ঞ এবং আদর্শবান শিক্ষককে চাচ্ছি, যিনি শিক্ষার্থীদের নিখুঁত গাইডলাইন দিতে পারবেন। আমরা চাই এই কলেজের সায়েন্স ডিপার্টমেন্টের সেরা কিছু স্টুডেন্ট এই প্রজেক্টে ডিরেক্টলি আমার আন্ডারে কাজ করুক। মুজাফফর আহমেদ সাহেব কিছুটা ভাবনায় পড়লেন। একজন দায়িত্বশীল শিক্ষকের মতো তিনি গম্ভীর কণ্ঠে বললেন, প্রজেক্টের আইডিয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু আমার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সামনে ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টরা কি পড়াশোনার পাশাপাশি এই প্রজেক্টে মনোযোগ দেওয়ার মতো বাড়তি সময় বের করতে পারবে? তাহিন নিজের আইপ্যাডটা টেবিলের ওপর স্লাইড করে ওনার দিকে বাড়িয়ে দিল, যেখানে প্রজেক্টের সমস্ত নিখুঁত লেআউট আর শিক্ষার্থীদের জন্য বিশাল অঙ্কের স্কলারশিপের ডিটেল শো করছিল। তাহিন তার গভীর নীল চোখ দুটো প্রফেসরের চোখের উপর স্থির করে অন্তত চতুরতার সাথে বলল, পরীক্ষার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না প্রফেসর আঙ্কেল, বরং এই প্রজেক্টে যারা টপ পারফর্মার করবে তাদের জন্য আন্তর্জাতিক স্তরের স্কলারশিপের ব্যবস্থা আছে। আর আমি নিজে এই প্রজেক্টের ক্লাসগুলো মনিটর করব। আপনার ডিপার্টমেন্টের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের সেরা কয়েকজন স্টুডেন্টকে আমি অলরেডি সিলেক্ট করেছি ওদের একাডেমিক রেকর্ড দেখে, যেমন রাজ খান, মাহা শিকদার, তোবা খান, রুমি আক্তার, রাইসা জামান, নিশি আক্তার। আর তাহিন একটু থামল।
তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা অবচেতনভাবেই আর একটু চওড়া হলো। সে অন্তত ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে শেষ নামটা উচ্চারণ করলো, আর মেহের আফরোজ। মেহেরের নামটা শোনা মাত্রই মুজফ্ফর আহমেদ সাহেব চশমাটা ঠিক করে গম্ভীরভাবে তাকালেন। ওনার কণ্ঠে একজন আদর্শবান শিক্ষক ও অবচেতন বাবার প্রতি ছবি ফুটে উঠল। তিনি অত্যন্ত মার্জিত এবং সুনিপুণ গলায় বললেন, মেহের আফরোজ তো আমারই মেয়ে। পড়াশোনার আর মেধার দিক থেকে মোটামুটি ভালো, তবে ও স্বভাববশই বেশ চঞ্চল। আর এই ধরনের আন্তর্জাতিক স্তরের হাইটেক প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা ওর আগে কখনো হয়নি। ও কি আপনার এই প্রজেক্টের আধুনিক মেকানিজম আর নিয়মযান্ত্রিক যে মানসিক চাপ সেটা ঠিকঠাক সামলে নিয়ে নিজেকে প্রমাণ করতে পারবে? তাহির নিজের ফাউন্টেন পেনটা পকেটে গুজে রেখে অত্যন্ত আত্মবিশ্বাসী আর এক ধরনের গভীর মোহের সুরে বলল, এখানে নিজের মনোযোগকে এদিক ওদিক করার কোনো সুযোগ থাকবে না প্রফেসর আঙ্কেল। যে কোনো শিক্ষার্থীর সুপ্ত মেধাকে কিভাবে সঠিক পথে চালিত করে কঠোর শৃঙ্খলার মধ্যে কাজে লাগাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আপনি যদি অনুমতি দেন তবে কালকে থেকেই প্রজেক্টের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা আমি নিজেই নেব। আর মেহের আফরোজ যেহেতু আপনার মেয়ে, তাই সে যেন কাজের প্রতি কোনো অবহেলা না করতে পারে। তার দায়িত্বটা না হয় আমি পার্সোনালি একটু বেশি দেখব। প্রিন্সিপাল স্যার পাশ থেকে সায় দিয়ে বলে উঠলেন, মুজফ্ফর সাহেব, চৌধুরী সাহেব যখন নিজে এত বড় অফার দিচ্ছেন এবং এত দায়িত্ব নিচ্ছেন, তখন না বলার তো কোনো কারণই দেখি না। আপনার মেয়ের ফিউচারের জন্য এটা মস্ত বড় একটা প্ল্যাটফর্ম। মুজফ্ফর আহমেদ সাহেব কিছুক্ষণ নীরব থেকে তাহিনের দিকে তাকালেন। তাহিনের সেই বিনীত ভদ্র আর অত্যন্ত দায়িত্বপরায়ণ আচরণ দেখে ওনার মনে আর কোনো সন্দেহের অবকাশ রইল না। তিনি ইতিবাচকভাবে মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, শিক্ষার অগ্রগতির সাথে আমার কোনো আপত্তি নেই। আমি মেহুকে বলে দেব কালকে বিকেলের ওরিয়েন্টেশন ক্লাসে যেন অবশ্যই উপস্থিত থাকে। তাহিন সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ওনার ঠোঁটের কোণে তখন এক প্রচ্ছন্ন এবং তীব্র বিজয়ী উল্লাস। সে মনে মনে বলল, মেহের আফরোজ, বলেছিলাম না তাহিন তাসিফ চৌধুরী যা চায় তা কৌশলে নিজের করে নেয়। এবার দেখি তুমি আমার এই মোহর তৃষ্ণা থেকে কিভাবে পালাও। তাহিন প্রফেসরের সাথে আর একবার অত্যন্ত ভদ্রতার সাথে হ্যান্ডশেক করে আরশকে সাথে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে করিডোর ধরে হাঁটার সময় তাহিনের পায়ের শব্দে এক ধরনের চেনা আভিজাত আর্দ্রতা স্পর্শ টের পাওয়া যাচ্ছিল। আরশ এতক্ষণ পুরো বিষয়টা নীরব দর্শকের মতো দেখল। তার ভেতরে কৌতূহল এবার আর সে চেপে রাখতে পারল না। কলেজের মেন গেট পেরিয়ে পার্কিং জোনে এসে যখন তারা কালো পোর্টো গাড়িটার সামনে দাঁড়ালো, তখন আরও চারপাশটা একবার দেখে নিয়ে বেশ নিচু স্বরে তাহিনকে প্রশ্ন করলো, কাহিনী কি? এবার একটু খুলে বলতো। হুট করে তুই এই প্রজেক্টের কাজ কেন চালু করলি? বাই এনি চান্স ওই মেহের দুষ্টু হেসে কুট্টুসের আম্মুকে ভালো টালো বেসে ফেললি নাকি? আরশের এমন সরাসরি এমন অদ্ভুত প্রশ্ন শুনে তাহিন গাড়ির লক খোলার বোতামে চাপ দিতে গিয়েও থামলো। সে এক মুহূর্ত আরশের দিকে নিজের সেই লিপ্ত ধারালো চোখে তাকালো। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটিয়ে তুলে অন্তত স্বাভাবিক আর শান্ত গলায় বলল, তোর কি মনে হয় আরশ, আমি কি বাচ্চা মেয়েকে ভালোবেসে ফেলবো? লাইক সিরিয়াসলি? তুই কি আমাদের বয়সের পার্থক্যটা খেয়াল করেছিস? কমপক্ষে 9 বা 10 বছর তো হবেই।
মেয়েটা এখনো কলেজের গণ্ডি পার করেনি, আর আমি একটা কর্পোরেট ফার্ম চালাই। সো এই ধরনের ফালতু ইমোশনের কোনো লজিকই এখানে খাটে না। বাই এনি চান্স তুই কি কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার প্ল্যান করেছিস? আরশ বুড়ো উঁচিয়ে বলল। তাহিন কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। আরশও পাশ থেকে ঘুরে এসে সামনের প্যাসেঞ্জার সিটে বসে তার দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। তাহিন গাড়ি স্টার্ট দিতে দিতে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আর প্রতিশোধের কথা বলছিস? একটা পুচকে মেয়ের ওপর প্রতিশোধ নেওয়ার মতো ফালতু টাইম আপাতত আমার কাছে নাই। মেয়েটা প্রথম দিন আর আমার পার্সোনাল স্পেসে ঢুকে যে ভুলটা করেছিল তার ইন্টেনশন শাস্তি আই হোপ পেয়ে গেছে। সো ওখানেই ওই চ্যাপ্টার ক্লোজ। আর এটা জাস্ট একটা প্রজেক্ট, নাথিং এলস। এই প্রজেক্টের পেছনের বিজনেস ডিল আর কোম্পানির ফাইনাল হাইপ করার প্ল্যানটা তুই আমার চেয়ে ভালো জানিস। আরশ তাহিনের কথা শুনে সিটে পিঠে কিয়ে দিয়ে একটু হাসলো। সে খুব ভালো করে জানে তাহিন তাসিফ চৌধুরী কতটা প্র্যাকটিক্যাল মানুষ। তার প্রতিটি পদক্ষেপের পেছনে সব সময় কোনো না কোনো নিখুঁত হিসেব থাকে। কিন্তু তা সত্ত্বেও আরশের মনের ভেতরের খটকাটা পুরোপুরি দূর হলো না। সে আর চোখে তাহিনের সেই শান্ত অথচ রহস্যময় প্রোফাইলের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, বন্ধুর মুখে যতই বলো না কেন এটা জাস্ট একটা প্রজেক্ট। বুঝি বুঝি, আমি আরশ নন্দন সবই বুঝি, কারণ আমি খাই না তো সুজি। বন্ধু, তোমার চোখের চাহনি যে অন্য কিছুর আভাস দিচ্ছে তা কি তুমি বুঝতে পারছো না? বাই দ্য ওয়ে, দেখা যাক কালকের ওরিয়েন্টেশন ক্লাসে কি হয়। এমসি কলেজের ক্লাস শেষ করে মেহের যখন বাড়ি ফিরল তখন দুপুর করা রোদটা মাথার উপর থেকে কিছুটা হেলে পড়ছে। সাধারণত কলেজ থেকে ফিরে মেহের মুখে রাজস্ব গল্প থাকে, বান্ধবীদের সাথে কি হলো না হলো তা নিয়ে সারা বাড়ি মাথায় করে তোলে। তার সঙ্গ দেয় তার ছোট বোন মানহা। কিন্তু আজ মেহের সম্পূর্ণ বিপরীত। বাড়ি ঢুকে নিজের ঘরে গিয়ে চুপচাপ ফ্রেশ হয়ে নিল। ডাইনিং টেবিলে দুপুরে খাবার খাওয়ার সময় সে বেশ শান্ত ছিল। প্রফেসর মুজফ্ফর আহমেদ সাহেব মেয়ের এই হঠাৎ নীরবতা খেয়াল করলেও তখন কিছু বললেন না। তিনি তার স্বভাব সুবল গাম্ভীর্য নিয়ে নিজের খাওয়া শেষ করে ডাইনিং রুমে চলে গেলেন। বিকেলের দিকে হালকা একটা ঠান্ডা বাতাস বইছিল। মেহের নিজের ঘরের জানলার পাশে দাঁড়িয়ে দূরের আকাশটার দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর তখনও এক ধরনের চাপা অস্বস্তি কাজ করছিল। সে বারবার নিজেকে বোঝাচ্ছিল যে রাত যেহেতু প্রতিজ্ঞা করেছে সে আর তাকে তাদের বাসায় যেতে বলবে না। আর সেই অহংকারী লোকটাও নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকে, তাই তাদের আর মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ভেবে সে এক ধরনের স্বস্তি পাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ডায়েরি রুম থেকে প্রফেসর মুজফ্ফর আহমেদের ভারী কণ্ঠস্বর ভেসে এলো, মেহু, একটু এদিকে এসো তো। তোমার সাথে একটা জরুরি বিষয় কথা আছে। আব্বুর ডাক শুনে মেহেরের বুকের ভেতরটা হঠাৎ করে একটু কেঁপে উঠল। সে নিজের ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে ধীর পায়ে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালো। মুজফ্ফর আহমেদ তখন সোফায় বসে চশমাটা পরিষ্কার করছিলেন। সামনে টেবিলের ওপর কিছু জরুরি কাগজপত্র রাখা। তিনি মেয়েকে দেখে সামনে বসার ইশারা করলেন। মেহের সোফার এক কোণে বেশ বর্ধ মেয়ের মতো গুটিসুটি মেরে বসল। মুজফ্ফর আহমেদ চশমাটা চোখে দিয়ে অত্যন্ত গম্ভীর অথচ স্নেহশীল গলায় বললেন, আজকে কলেজের প্রিন্সিপাল স্যারের রুমে দেশের খুব নামকরা একটা আর্কিটেকচারাল অ্যান্ড টেকনোলজি ফার্মের ম্যানেজিং ডিরেক্টর এসেছিলেন। তারা সিলেটের কিছু বাছাই করা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটা ইন্টারন্যাশনাল স্টাডিজ স্মার্ট টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রজেক্ট শুরু করতে চাচ্ছেন। এত কিছু শুনেও মেহেরের মনে বিশেষ কোনো ভাবনান্তর হলো না। সে চুপচাপ কৌতূহল নিয়ে তার আব্বুর কথা শুনতে লাগলো। মুজফ্ফর আহমেদ সাহেব বলতে লাগলেন, এই প্রজেক্টের মেইন কোঅর্ডিনেটর বা মেন্টর হিসেবে তারা আমাকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করছেন।
আমি প্রজেক্টের লেআউট আর শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপের ব্যবস্থা আছে, নিঃশব্দে এটি তোমাদের ফিউচারের জন্য মস্ত বড় একটা সুযোগ। তারা তোমাদের একাডেমি রেকর্ড দেখে কলেজের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের সেরা কয়েকজন স্টুডেন্টকে সিলেক্ট করেছেন, যার মধ্যে রাজা, মাহা, তোবা, রুমি, রাইসা, নিশি, এদের সাথে তোমার নামটাও আছে। মেহেরের চোখ দুটো মুহূর্তের মধ্যে বড় বড় হয়ে গেল। রাজ, রাইসা আর নিশির নাম শুনে তার বেশ ভালো লাগছে, কারণ তার বন্ধু সার্কেলে সবাই এই বড় সুযোগটা পাচ্ছে। একই সাথে তার মনে এক ধরনের আনন্দ কাজ করলো যে দেশের এত বড় একটা প্রজেক্টে তার নামও মেধা তালিকায় এসেছে। তবে প্রজেক্টের বাড়তি পড়াশোনা বা খাটুনির কথা ভেবে সে একটু আমতা আমতা করে বলল, আব্বু, আসলে আমাদের তো সামনে ফাইনাল পরীক্ষা। এখন এই নতুন কোনো প্রজেক্টে জয়েন করলে পড়াশোনার কি কোনো ক্ষতি হবে না? আমি ভাবছিলাম যদি এটাতে না করি। মোজাফফর আহমেদ সাহেব হাত তুলে মেয়েকে থামিয়ে দিলেন। ওনার চোখে এক ধরনের কড়া শিক্ষকের দৃষ্টি ফুটে উঠল। তিনি বেশ দৃঢ় গলায় বললেন, আমি নিজে এই প্রজেক্টের সাথে যুক্ত আছি মেহু। পরীক্ষার ওপর যেন কোনো চাপ না পড়ে সেই শিডিউল তারা তৈরি করে দিয়েছেন। আর প্রজেক্টের ডিরেক্টর যিনি, তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, মার্জিত এবং দায়িত্বশীল একজন তরুণ। তার পার্সোনালিটি এবং কাজের প্রতি ডেডিকেশন দেখে আমি নিজে ইমপ্রেস হয়েছি। তিনি আমাকে পার্সোনালি অ্যাসুরেন্স দিয়েছেন যে তোমাদের গাইডের দায়িত্ব উনি নিজেই নেবেন। তাই শিক্ষার ব্যাপারে কোনো অলসতা বা অজুহাত আমি বরখাস্ত করব না। আব্বুর মুখে এমন কড়া শাসন আর চূড়ান্ত সিদ্ধান্ত শোনার পর মেহেরের আর কোনো কথা বলার সাহস ছিল না। সে খুব ভালো করেই জানে তার আব্বু যখন পড়াশোনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন, তা বিচ্ছঙ্গুল পর্বের মতোই অটল থাকে। মেহের মাথা নিচু করে অন্তত মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তাহলে আমাদের এখন কি করতে হবে আব্বু? মোজাফফর আহমেদ সাহেব টেবিলের ফাইলটা বন্ধ করতে করতে বললেন, কালকে বিকেল ঠিক 4টায় কলেজের সায়েন্স ল্যাবের পাশে স্পেশাল সেমিনার রুমে এই প্রজেক্টের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হবে। তারা নিজেরা এসে ক্লাস নেবেন। আমি রাজকে বলে দিয়েছি ও যেন রাইসা, নিশি আর তোমাকে একসাথে নিয়ে ঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকে। 1 মিনিট যেন লেট না হয়, সেটা খেয়াল রেখো। আচ্ছা আব্বু, বলে মেহের অন্তত ভারী মন নিয়ে সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। ঘরে ফিরে সে বিছানার ওপর ধপ করে বসে পড়ল। তার মনের ভেতরে সেই ভয় আর অস্বস্তিটা প্রজেক্টের আনন্দের আড়ালে কিছুটা চাপা পড়ল ঠিকই, কিন্তু কালকের ওরিয়েন্টেশন ক্লাসে নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করতে লাগলো। সে ভাবলো, নিশ্চয়ই ঢাকা থেকে বড় কোনো টেকনোলজি কোম্পানির স্যার আসবেন ক্লাসে নিতে। তার আব্বু যেহেতু লোকটার এত বেশি প্রশংসা করছেন, তাহলে লোকটা নিশ্চয়ই অনেক ভালো এবং জ্ঞানী হবেন। রাজ, রাইসা, নিশি আর সে মিলে একসাথে একটা বড় প্রজেক্টে কাজ করবে, এটা ভেবে তার মনটা কিছুটা ফুরফুরে হয়ে উঠল। সে দ্রুত নিজের ফোনটা হাতে নিয়ে রাইসাকে কল দিল। ওপাশ থেকে রাইসা ফোন ধরে মেহের এক নিঃশ্বাসে বলল, রাসু, তুই কি জানিস কালকের কোনো প্রজেক্টের কথা? তোর আব্বু কিছু বলেছে? রাইসা ওপাশ থেকে বেশ উত্তেজিত গলায় বলল, হ্যাঁ রে মেহু, মাত্রই আব্বু আমাকে বলল তাকে নাকি প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে বলছে আমরা নাকি একটা মস্ত বড় ইন্টারন্যাশনাল প্রজেক্টে সিলেক্ট হয়েছি। উফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাজু গ্রুপে মেসেজ দিয়েছে ও নাকি খুব জলদি ওরিয়েন্টেশনের ডিটেল জানাচ্ছে। আমরা সবাই একসাথে কাজ করব, কি যে মজা হবে। মেহের মৃদু হেসে বলল, হ্যাঁ রে, আব্বু আমাকে বলল ডিরেক্টর নাকি খুব ভালো এবং রেসপন্সিবল মানুষ। কাল গেলেই তো দেখতে পাবো। ফোনটা রেখে মেহের জানলার বাইরে তাকালো। বিকেলের আলোটা তখন পুরোপুরি নিভে গিয়ে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। চারপাশটা
চারপাশটা কেমন যেন নিঝুম আর শান্ত। মেহের মনে মনে খুব বেশি খুশি হলো যে তাহিন তাসিফ চৌধুরী সেই ভয়ঙ্কর অধ্যায় থেকে দূরে এসে সে এখন সম্পূর্ণ নতুন এবং ক্যারিয়ারের জন্য দারুণ একটা জার্নি শুরু করতে যাচ্ছে। কালকে সূর্য ওঠার পর থেকে তার জীবনটা আবার সম্পূর্ণ স্বাভাবিক এবং পড়াশোনায় মুখরিত হয়ে উঠবে।